সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, বাইরে ছিল হাট কাঁপানো ঠান্ডা আর প্রবল বাতাস। আমার ঘরের জানালা ঠিকমতো বন্ধ হচ্ছিল না, তাই আমার ভাগ্নে এসে বলল, মামি আমি আজ আপনার ঘরে থাকতে চাই। তার কথা শুনে আমি তাকে আমার বিছানার একপাশে জায়গা করে দিলাম। রাত গভীর হতে তাপমাত্রা আরও কমতে শুরু করল। হঠাৎ সে বলল, মামি ঠান্ডায় আর টিকতে পারছি না, আমি আপনার পাশে শোবো। আমি কিছু না ভেবে তাকে পাশে জায়গা দিলাম। তারপর মাঝরাতে হঠাৎ সে আমাকে, আমি অর্পিতা, আমি দেখতে অনেক সুন্দর ছিলাম, গায়ের রং ছিল একদমই ফর্সা, নিজের শরীরের অনেক যত্ন নিতাম, তাই আমার তেমন বয়স বুঝা যায় না। আমি সবসময় হালকা পোশাক বা ছোট আকারের পোশাক পরতে অনেক ভালোবাসতাম, যা আমাকে আরও অনেক আকর্ষণীয় করে তুলত। সেদিন আমি শহরের একটি পার্কের পাশে গিয়েছিলাম। পার্কের পার্কিং এলাকায় অনেক ভিড় ছিল। আমি একটু এগিয়ে দেখি আমার পুরনো বান্ধবী সেখানে দাঁড়িয়ে আছে আর তার ছেলে পাশে বসে রয়েছে। তার চেহারা দেখে মনে হলো হয়তো সে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। আমি তৎক্ষণাৎ তাকে গাড়িতে তুললাম এবং হাসপাতালে নিয়ে গেলাম। তার অবস্থা খুব গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছে তাকে ভর্তি করালাম। ফর্ম পূরণ করার পর যখন আমি তার ছেলের পাশে বসলাম, তখন সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনি আমাদের জন্য যেন একজন দেবদূত হয়ে এসেছেন। ধন্যবাদ। ছেলেটির বয়স ১-৫ হবে। সে হয়তো তখনও আমাকে চিনতে পারেনি। আমি তাকে বললাম, আমি তোমার মায়ের পুরনো বন্ধু। আমার এই কথা শুনে সে একটু স্বস্তি পেল। এরপর আমি তাদের পাশে থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করলাম। সেদিনের সেই মুহূর্ত আমার জীবনে খুবই স্মরণীয় হয়ে থাকবে। এটা আমাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে জীবন কতটা অনিশ্চিত আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কতটা জরুরি। আমার নাম ঈশান, আমি সেদিন তোমার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার বান্ধবীর ছেলে বলল, হাসপাতালে পৌঁছে যখন তোমার মায়ের খবর জানতে চাইলাম, তখন তুমি ভয়ে আর অশ্রুতে ভেঙে পড়েছিলে। আমাকে জড়িয়ে ধরে তুমি কাপা গলায় বলেছিলে, মামি মা তো ঠিক হয়ে যাবেন, তাই না? ডাক্তাররা তোমাকে ভেতরে নিয়ে গেল কেন? মায়ের কিছু হবে না তো? তার এই প্রশ্নগুলো যেন আমার হৃদয়কে বিদ্ধ করছিল। আমি তার মাথায় হাত রেখে বললাম, চিন্তা করো না, আমরা সবাই তোমার মায়ের পাশে আছি, কিছুই হবে না। আমার কথা শুনে সে একটু শান্ত হলো। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং আমাকে একান্তে তার কেবিনে ডেকে নিলেন। আমি আশঙ্কার সাথে তার কথা শুনছিলাম। ডাক্তার জানালেন তার মায়ের মাথায় আঘাত লেগেছে আর সেই আঘাতের কারণে তিনি কোমায় চলে গেছেন। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ডাক্তার আমাকে জানালেন যে আমার বন্ধু বৈশালীকে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে, কয়েকদিন, কয়েক মাস বা এমনকি কয়েক বছর। তার অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তারদের কথা শোনার পর আমি বাইরে এসে বৈশালীর ছেলের সঙ্গে কথা বললাম। তাকে বললাম, ডাক্তার বলেছেন তোমার মায়ের চিকিৎসা চলবে আর তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে। আমার কথা শুনে সে উদ্বিগ্ন হয়ে বলল, তাহলে আমি কোথায় থাকব? মা যদি এখানে থাকেন, আমি একা কিভাবে থাকব? আমি তাকে আশ্বস্ত করে বললাম, তুমি চিন্তা করো না, যতদিন তোমার মা সুস্থ না হন তুমি আমার সঙ্গেই থাকবে। তোমার মায়ের জন্য হাসপাতালের সমস্ত দায়িত্ব আমি নেব, কারণ সে আমার খুব কাছের একজন বন্ধু। এরপর আমি জানতে চাইলাম, তোমার বাবার কথা কি ভাবছ? তিনি কোথায় আছেন? সে মাথা নিচু করে বলল, মায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়েছিল, তারপরে মা রাগ করে আমাকে নিয়ে এখানে চলে এসেছিলেন। আমি বাবার কাছে ফিরে যেতে পারবো না, কারণ তার কাজ বাইরে আর তিনি এখন কোনো গ্রামে আছেন তাও জানি না। এমনকি আমি নিজেও তার সঙ্গে দূরত্ব বজায় রেখেছি। হয়তো তিনি আমার উপর রাগ করেছেন। আমি তাকে বললাম, তুমি এসব নিয়ে চিন্তা করো না, যতদিন তোমার মা সুস্থ না হন তুমি আমার সঙ্গেই থাকবে, আমরা একসঙ্গে সবকিছু সামলাবো। তারপর আমরা দুজনেই হাসপাতালের পরিবেশে থাকতে পারছিলাম না, তাই আমি একজন নার্সের সঙ্গে কথা বললাম এবং তার সাহায্য চাইলাম যাতে বৈশালীর চিকিৎসার প্রক্রিয়া ঠিকভাবে এগিয়ে যায়। বৈশালীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর বুঝতে পারলাম হাসপাতালে দীর্ঘ সময় থাকা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার কাজের দায়িত্ব ছিল। তাই আমি তার ছেলে ঈশানকে আমার বাড়িতে নিয়ে এলাম। বাড়ি আসার পথে তার জন্য কিছু প্রয়োজনীয় পোশাক কিনে দিলাম, কারণ তার কাছে তেমন কিছুই ছিল না। সেদিন ঈশান খুবই মনমরা ছিল। রাতে আমি অনেকবার তার রুমের সামনে গিয়ে দেখেছি সে কেমন আছে। জানতাম সময়ের সঙ্গে সঙ্গে সে স্বাভাবিক হয়ে উঠবে। পরের কয়েকদিন আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করিয়েছিলাম। এছাড়া বৈশালীর দেখভালের জন্য আমি হাসপাতালে নার্সদের সঙ্গে কথা বললাম এবং তাদের সাহায্যের জন্য অর্থ প্রদান করলাম, কারণ প্রতিদিন সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। ধীরে ধীরে ঈশান আমার বাড়ির পরিবেশে মানিয়ে নিতে শুরু করল, তবে বাড়িতে দীর্ঘ সময় কাটাতে গিয়ে সে একটু একঘেয়েমিতে পড়ে যাচ্ছিল। আমি তাকে বললাম, ঈশান পরের বছর তোমার কলেজ শুরু হবে, তোমার শরীরও ভালো আছে, তুমি যদি চাও তাহলে জিমে ভর্তি হতে পারো। আমার পরিচিত একটি ভালো জিম আছে, সেখানে তোমার ভর্তি করিয়ে দিতে পারি। এছাড়া তুমি ডান্স ক্লাস বা মিউজিক ক্লাসেও যোগ দিতে পারো, এতে তোমার সময় ভালো কাটবে এবং একঘেয়েমি দূর হবে। প্রথমে সে দ্বিধা করলেও আমার উৎসাহে সে জিম এবং ক্লাসে যোগ দিল। ধীরে ধীরে সেখানে তার নতুন বন্ধুরা তৈরি হলো এবং তার
মন ভালো হতে লাগল। ঈশান নিজের জন্য আরও যত্ন নেওয়া শুরু করল। জীবন নিয়ে তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলে যাচ্ছিল। আমার মনে হলো সে কেবল তার শৈশবের কঠিন সময়গুলো কাটিয়ে উঠছিল এবং তার সামনে একটি নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছিল। ঈশান ধীরে ধীরে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছিল। সে শুধু আমার কথা শুনে তা নয়, আমার প্রতিটি কাজেও সাহায্য করত। আমি দেখলাম জিমে যাওয়ার জন্য তার শরীরের সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি, তাই আমি প্রতিদিন তার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতাম। এক রাতে আমি ঈশানের ঘরে দুধ নিয়ে ছিলাম। হঠাৎ দরজার সামনে আমার পা পিছলে গেল এবং আমি মেঝেতে পড়ে গেলাম। ঈশান দ্রুত ছুটে এলো। সে আমাকে সাহায্য করে দাঁড় করালো এবং নিজের ঘরে নিয়ে গিয়ে আমাকে বিছানায় শুইয়ে দিল। তার এই সাহসিকতা এবং যত্নশীলতা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সে আমার হাত থেকে পড়ে যাওয়া দুধ পরিষ্কার করল এবং তারপর খুব যত্ন সহকারে আমার পায়ে মালিশ করতে শুরু করল। আমি তার দিকে তাকিয়েছিলাম। একটা 5 বছরের ছেলের মধ্যে এতটা পরিপক্কতা আমি কখনো ভাবিনি। আমার বয়স তখন 3-2। জীবনে এমন একজন তেরে এলো, কিন্তু তখনই কুলদীপ তাকে ধরে থামিয়ে দিল। ঈশান রাগে বলল, তোমার কথাগুলো শুনে আমি আর চুপ থাকতে পারছি না। তুমি জানো কিছুদিন আগে আমার হাতে একটা চিঠি এসেছে, সেটা আমার মায়ের লেখা। যখন আমি সেটা পড়লাম তখন সবকিছু পরিষ্কার হলো। সে থেমে একটু গভীর নিঃশ্বাস নিয়ে বলল, গত কয়েক মাস ধরে মা বাবার মধ্যে অশান্তি চলছিল। শুরুতে আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু ধীরে ধীরে জানলাম বাবার জীবনে অন্য একজন নারী এসেছে। সেই কারণেই তাদের সম্পর্ক এতটা খারাপের দিকে গেছে। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। ঈশান বলল, মাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু মা কখনো বাবা সম্পর্কে খারাপ কিছু বলেনি। একদিন গার্ডেনে মা তোমার সঙ্গে কথা বলেছিল, সেটা আমি শুনেছিলাম। পরে যখন মায়ের অ্যাক্সিডেন্ট হলো তখন হাসপাতালে থাকা অবস্থায় সেই চিঠিটার কথা জানলাম। আমি জানি তুমি সেই চিঠিটা লুকিয়ে রেখেছিলে। তার চোখে রাগ আর কষ্ট মিশেছিল। সে বলল, তোমার মতো মানুষদের কারণে মানুষ বিশ্বাস হারায়। তুমি কিভাবে অন্যের জীবনে এতটা নষ্টামি করতে পারো? তোমার মতো মানুষ কখনো কারো সত্যিকারের ভালোবাসা পেতে পারে না। আমার মা শেষ পর্যন্ত তোমার মতো একজনের কারণে এই অবস্থায় পড়েছে। আমি হতবাক হয়ে গেলাম, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। কুলদীপ তাকে শান্ত করার চেষ্টা করছিল। পুরো পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে মনে হলো কিছু সম্পর্ক কখনো সহজে মিটমাট করা যায় না। সাম্প্রতিক সময়ে আমার মা এক ধরনের মানসিক অশান্তিতে ভুগছিল। তাকে প্রায় একটি ইনজেকশন নিতে দেখা যেত। আমি যখন কারণ জানতে চাইতাম সে বলতো এটা একটা সাধারণ ক্যালসিয়াম ইনজেকশন। কিন্তু একদিন আমি ডাক্তারকে কথা বলতে শুনে বুঝতে পারি যে বিষয়টা মোটেই সাধারণ নয়। ডাক্তার জানিয়েছিলেন ইনজেকশনের কারণে তার শরীরে একাধিক সমস্যা তৈরি হয়েছে এবং এর ফলেই সে একদিন হঠাৎ করে অচেতন হয়ে পড়ে। সেখান থেকেই শুরু হয় তার আরও বড় সমস্যার পথচলা। এই ঘটনাগুলো আমাকে ভীষণ অবাক করে দেয়া। তখন ঈশান বলে উঠল, আমার মা এতদিন ধরে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার মূল কারণ তুমি তাকে এমন এক ভুল পথে নিয়ে গেছ যেখান থেকে সে আর ফিরে আসতে পারেনি। এই হাই ডোজ ইনজেকশনই তাকে শেষ পর্যন্ত কমায় পাঠিয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। সত্যি বলতে আমার ভিতর এক ধরনের অপরাধ বোধ ছিল। ঈশান আরও বলল, আমি মায়ের ব্যাগ থেকে সেই ইনজেকশন পেয়েছি। মা শুধু ভুক্তভোগী, তার নিজের কোনো দোষ ছিল না। কিন্তু তোমার ভুলের শাস্তি আজ সে পেয়েছে। এখন সময় এসেছে তুমি নিজেও সেই শাস্তি পাও। তার এই কথাগুলো আমাকে স্তব্ধ করে দিল। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। আমার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। সত্যি বলতে আমিও অনেক বড় ভুল করেছি, তবে এই ভুলের জন্য আমি একা দায়ী নই। কুলদীপও সমানভাবে জড়িত। আমি কুলদীপের প্রতি পাগলের মতো আসক্ত ছিলাম। যদিও জানতাম সে বিবাহিত, তবুও তাকে ছেড়ে যেতে পারিনি। আমাদের সম্পর্কের জটিলতা বাড়তেই থাকে। একসময় আমি ঈশানকে তার মায়ের অভাব পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং কুলদীপও তার স্ত্রী থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিধাতা যেন আমাদের জীবনে অন্য কিছু লিখেছিলেন। একদিন কুলদীপ আমার দেওয়া আংটিটা ফিরিয়ে দিয়ে বলল, আজ থেকে আমি আমার স্ত্রী এবং ছেলের কাছে ফিরে যাব। আমি তাদের অনেক কষ্ট দিয়েছি, এবার তাদের জন্য কিছু করব। আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি কুলদীপের কথা শুনে বোবা হয়ে গিয়েছিলাম। আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন একটি শিক্ষার মতো ছিল। কিছু সম্পর্ক কখনো মেরামত করা যায় না। কুলদীপ বলল, আমি আর আমার ছেলেকে কোন দুঃখ দিতে চাই না। যদি আবার তাদের কষ্ট দিই তবে ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। আমার স্ত্রী আমাকে এমন এক অপরাধী বানিয়েছে যার বোঝা আর আমি বহন করতে পারছি না। তুমি দয়া করে আমার জীবন থেকে সরে যাও আর কখনো কোনো বিবাহিত মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলো না। সেদিন কুলদীপ আমাকে ছেড়ে চলে গেল। আমি আবার একা হয়ে পড়লাম। আমার এই একাকিত্বের পেছনে ছিল আমার নিজের স্বার্থপরতা আর মিথ্যে অহংকার। আমি এতটাই কুলদীপের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম যে কখনো ভাবিনি তার স্ত্রী আর সন্তান আছে। আমি যদি কুলদীপের জীবনে প্রবেশ করি তবে তার পরিবারের কি হবে? এই কথাগুলো আগে ভাবলে হয়তো আজ আমাকে এই অনুশোচনার ভার বইতে হতো না। কুলদীপ তার পরিবারের কাছে ফিরে গেল, কিন্তু আমার হৃদয় থেকে তাকে সরানো সম্ভব হলো না। আমি নিজেও জানতাম না এই একতরফ প্রেম আমাকে কোথায় নিয়ে যাবে। মানুষ সবসময় অন্যের থেকে কিছু ছিনিয়ে নিতে চায়, কিন্তু এর ফলে সে কখনোই
সুখী হয় না হোক সেটা খাবারের টুকরো বা কারো ভালোবাসা, যতই হিংসা করো ঈশ্বর ততই আমাদের আরও অসন্তুষ্ট রাখেন। আজকের এই গল্প থেকে আমরা শিখি যে সত্যিকারের অধিকার যার সে তা একদিন ফিরে পায়, আর অন্য কারো সুখ কেড়ে নেওয়ার চেষ্টা করলে তার ফলাফল কখনোই ভালো হয় না। কুলদীপ তার প্রকৃত অধিকার ফিরে পেল আর ওর পিতা একাকিত্বে ডুবে গেল। মানুষ অন্যের কাছ থেকে যা ইচ্ছা কেড়ে নিতে পারে কিন্তু ভাগ্যকে কখনো বদলাতে পারে না। তাই আমাদের উচিত নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা, অন্যের সুখ দেখে ঈর্ষা না করে নিজের জীবনে ইতিবাচক চিন্তা রাখা। বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথেই থাকুন নতুন গল্পের জন্য, আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। ধন্যবাদ।